রাতে ঘুমানোর আগে আমি মনে মনে বলি, সকাল সকাল যেন ঘুম থেকে উঠি। আমাদের ক্ষেত্রে কিন্তু এই কথাটাই প্রযোজ্য, কারণ সকালে যদি আমরা ঘুম থেকে না উঠতে পারি তাহলে সকালের ব্রেকফাস্টটা তৈরি করতে পারবো না। আর তৈরি করতে না পারলে বরেরা না খেয়েই অফিসে চলে যাবে। তো আপনাদের সবাইকে আমার রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। চারিদিকে শুধু পেঁয়াজ রসুন আর মশলার গন্ধ পাওয়া যাচ্ছে, মানে তরকারি সম্বার দিলে তো সেই জিরা আর রাঁধুনির গন্ধটা ভেসে আসতেছে। আসলে মানুষের ঘুম ভাঙে গান শুনে কিংবা পাখির ডাক শুনে, আবার কারো কারো মায়ের মিষ্টি মিষ্টি ডাক শুনে ঘুম ভাঙে। আর আমাদের ঘুম ভাঙে, মানে বউদের ঘুম ভাঙে পেঁয়াজের রসে। মানে সকালবেলা পেঁয়াজের ঝাঁঝানো রস চোখে গিয়ে মানে ঘুমের যে ঝিমানো ভাবটা থাকে সেটা একদম কাটিয়ে দেয়। বুঝতে পারছেন যে পেঁয়াজও মেয়েদের আরাম সহ্য করতে পারে না। তো চলে আসলাম আমাদের অফিসে। মানে বউদের তো রান্নাঘরই সব থেকে বড় অফিস, যে অফিসে কোনো শুক্রবার হয় না, কোনো ছুটির দিন থাকে না। তো যাই হোক, আমি এখন ইলিশ মাছ কাটতেছি। এটা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ। আর ইলিশ মাছ তো সবারই পছন্দ। ইলিশের কথা শুনলেই তো জিভে জল চলে আসে। বলে না যে ইলিশ ভাজা খেতে মজা। একটু বড় বড় সাইজ করে লাউ কেটে এরপর লাউ দিয়ে রান্না করা হবে। আর ইলিশ মাছটা আমি একদম মাঝখানে একটু কেটে, মানে মাঝখানে 2 পার্ট করে এরপর এগুলোকে ছোট ছোট পিস করে কাটতেছি। কারণ মানে সবসময় তো বড় পিস খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে একটু ছোট পিস খেলে রুচি থাকে। এই যে আমার মাছ কাটা হয়ে গেল। এখন আমি মাছগুলোকে ধুয়ে নেব। আর ইলিশ মাছ কিন্তু খুব একটা ধোয়ার প্রয়োজন হয় না, আঁশ ফেলে দিয়ে একটা মাত্র ধোয়া দিলেই কিন্তু হয়ে যায় ইলিশ মাছ ধোয়া। এখন ইলিশ মাছটা লবণ হলুদ মরিচ মাখিয়ে ভেজে নেব। আর একটু হালকা করে ভাজবো, কড়া ভাজলে আবার মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। ইলিশ মাছের স্পেশালিটি কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা, মানে মাছ ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, ফ্লেভারে পুরো বাসা ছেয়ে যায়, বোঝাই যায় যে ইলিশ মাছ ভাজি করতেছে। অনেক সময় আমরা মানে মাঝে মাঝে বুঝতে পারি, কারণ অন্য বিল্ডিংয়ে যদি কেউ ইলিশ মাছ ভাজি করে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে ইলিশ মাছ ভাজি করতেছে। মানে ইলিশ মাছের ফ্লেভারটাই কিন্তু আলাদা, আর যার সাথে আর অন্য কোনো মাছের তুলনায় হয় না। এর জন্য তো ইলিশ মাছকে বলে মাছের রাজা। তো চলুন শুরু করে ফেলি আজকে রান্না বান্না। তো প্রথমে 1 চামচ পরিমাণ জিরে দিলাম, এরপর কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন যে একটু বড় বড় সাইজ করে লাউগুলোকে কাটা হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর জলটা একটু পরিমাণে কমই দেব। লাউ থেকে জল চলে আসে, তো বেশি জলের প্রয়োজন হয় না। তো দেখতে পাচ্ছেন যে তরকারিটার বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। আসলে ইলিশ মাছে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছের যে গন্ধটা থাকে ওতেই তরকারির টেস্ট চলে আসে, আর আলাদা কোনো মশলা না দিলেও হয়। আমরা মাঝে মাঝে একটু জিরে গুঁড়া কিংবা ধনে গুঁড়া দিই, আজকে দিলাম না, কারণ সবসময় তো মশলা তরকারি খেতেও ভালো লাগে না। তো মাঝে মাঝে এমনি এমনি খেলে আর কি রুচি চেঞ্জ হয়। তো হয়ে গেল ইলিশ মাছের লাউ দিয়ে ইলিশ মাছ। আর এখন রান্না করব পালং শাকের তরকারি।
এর জন্য হচ্ছে ছোট মাছ নেওয়া হয়েছে। এই ছোট মাছ বলতে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, ছোট ধরনের মাছ দিয়ে খাওয়া যায় এই শাকের তরকারিটা। আর আমরা বেশিরভাগই হচ্ছে শাকসবজিটাই খাই। তো এখন এর মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। পালং শাকের সাথে হচ্ছে সিমকে একটু ছোট ছোট সাইজ করে কেটে দিয়েছি, এতে একটু ভালো লাগে, টেস্টটা বাড়ে। তো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে, আর পালং শাকে তো একদমই জলের প্রয়োজন হয় না, কারণ শাকের মধ্যে অনেক জল থাকে। জল দিলে দেখা যায় যে শাকগুলো বেশি সিদ্ধ হয়ে যায়। তো এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। আর সবশেষে হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দেব। আসলে আমরা আবার পেঁয়াজ রসুনটা খাই, বাট লাস্টের দিকে দিলে রসুনের ফ্লেভারটা ভালো আসে। অনেকেই বলে যে আপনারা সব শেষে রসুন বাটাটা দিলেন কেন? আসলে সব শেষে দিলে ফ্লেভারটা ভালো আসে, রসুনের ওই ফ্লেভারটা ঠিক মতো থাকে। অনেক সময় দেখা যায় যে আগে দিলে মানে অনেকক্ষণ জাল হয়ে গেলে সেই ফ্লেভারটা আগের মতো থাকে না, এর জন্য আর কি পরে দেই। এটা হচ্ছে আমাদের আর কি খাওয়ার স্টাইল। তবে সবার খাওয়ার স্টাইল তো আর একরকম না, যার যেভাবে ইচ্ছে সে সেভাবেই খায়। তো শাকের তরকারিটা হয়ে গেছে। আর এখন আমি রান্না করব হচ্ছে টকের তরকারি। আর এই টকের তরকারিটা আজকে আমি এর জন্য দিলাম, কারণ আগের ব্লগটাতেও কিন্তু আমি টকের তরকারিটা দেখিয়েছিলাম। একজন আপু আরিয়া আইমান, তো উনি আমাকে রিকোয়েস্ট করেছিল এই টকের রেসিপিটা আরও ভালোভাবে দেওয়ার জন্য। ওনার মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে, তো আজকে আমি আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি টকের রেসিপিটা। তো শুরু করি। তো টকের জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে টমেটো আর হচ্ছে মিষ্টি আলু। আর টকের মধ্যে টমেটো ছাড়া অনেক কিছু দিয়ে, অনেক সবজি দিয়ে টক খাওয়া যায়। যেমন গরমকালে তো আর টমেটো পাওয়া যায় না, তো আপনারা ভাবতে পারেন যে গরমকালে কী দিয়ে টক খাবেন। তো গরমকালে শুধু বেগুন দিয়েও টক খাওয়া যায়, আবার ধুন্দুল দিয়েও খাওয়া যায়, শুধু ধুন্দুল দিয়েও খাওয়া যায়। আর লাগবে হচ্ছে বড়ই, পাকা বড়ই, আর অবশ্যই টক বড়ই নিতে হবে। টক বড়ই না নিলে কিন্তু টকটা টক হবে না। তো এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ জিরে আর রাঁধুনি দিলাম। এখন এর মধ্যে হচ্ছে সর্ষে দিয়ে দিলাম। আর সর্ষের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ টকে সর্ষের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন যখন সর্ষেগুলো একটু ফুটে ফুটে উঠবে, তখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। আর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে হচ্ছে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সবজিটাকে একটু কষিয়ে নেব। আমি মাছের জন্য নিয়েছি হচ্ছে ট্যাংরা মাছ, ছোট সাইজের ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের পরিবর্তে আপনারা পুঁটি মাছ কিংবা মলা মাছ, আবার ছোট ছোট যে টাকি মাছগুলো হয় ওইগুলো দিয়েও খাওয়া যায়। মানে সব ছোট মাছ দিয়ে এই টকের তরকারিটা খাওয়া যায়। আর টকের জন্য শুধুমাত্র বড়ই না, এখানে জলপাই, আমের টক, তারপরে বড়ই তো দেখিয়ে দিচ্ছি, লেবু দিয়েও টক খাওয়া যায়, এমনকি পাকা তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল দিয়েও খাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন যে সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা তো বলেইছি সবসময় যে পরিমাণে একটু বেশি দিতে হবে। আর আমরা এখানে হচ্ছে 4 গ্লাস পরিমাণ জল দিয়েছি। আর টমেটো নিয়েছিলাম হচ্ছে 5 থেকে 6টা টমেটো নিয়েছিলাম, আর 2টো মিষ্টি আলু নিয়েছিলাম। এখন এটা বলক চলে আসলে পরে এর মধ্যে মাছটা দিয়ে দেব। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, আর মাছের সাথে সাথে বড়িগুলো দিয়ে দিলাম। আর বড়িগুলো কিন্তু আমি একদম মানে ফার্স্টেই দেবো না, একটু পরে পরে দিব, নামানোর আগে আগে। কারণ বড়িগুলো দিয়ে দিলে বড়িগুলো ফেটে গেলে বড়ির ভেতরের যে মাংসটা বেরিয়ে গেলে হচ্ছে তরকারির সাথে, পুরো তরকারির সাথে মিশে গেলে অনেকটা মানে পিছলা পিছলা ভাব চলে আসে। তাই নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব।
আর এই যে দেখতে পাচ্ছেন যে বড়িটা মানে বড়িগুলো ফেটে গেছে, মানে ফেটে ফেটে ভিতরে মাংসটা কিন্তু অলরেডি বেরিয়ে এসেছে। তো এখন লবণ টেস্ট করব। আর যদি টক না হয় বড়িতে, তাহলে আপনি এর সাথে একটু পাকা তেঁতুল দিয়ে দিতে পারেন, তাতে টেস্ট মানে টক তরকারি কিন্তু টক না হলে আবার ভালো লাগে না। মানে টক তরকারি কীরকম, মানে খুব টক হলেও ভালো লাগে না, আবার কম টক হলেও ভালো লাগে না। বেশি টক হলে একটু মিষ্টি দেওয়া যায়, আবার কম টক হলে একটু টক জাতীয় জিনিস যেমন লেবু কিংবা পাকা তেঁতুল দিয়ে দিলেই হয়ে যায়। টকের তরকারিটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা রান্না করে খাবেন। আশা করি যে আমি আপনাদের আজকে টকের রেসিপিটা ভালোভাবে বোঝাতে পেরেছি। আর আরিয়া আইমান আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার রেসিপিটা চেয়েছেন। আমি খুবই খুশি হলাম, কারণ মানে এটা তো ভাবতেই ভালো লাগে যে একজন মানুষ আমার রেসিপিটা পছন্দ করেছে এবং সে রেসিপিটা বানিয়ে খেতে চাইছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। তো আজকের মতো এখানে শেষ করলাম আমার ব্লগটি। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অ্যান্ড টাটা।